নয়াদিল্লির রাইসিনা হিলের সাউথ ব্লকের বিশাল গম্ভীর ভবনগুলো এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। বাইরে থেকে দেখলে মনে হবে এই ভবনগুলোর ভেতরে বসে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশের নীতি নির্ধারকরা হয়তো বিশ্বজয়ের কোনো নিখুঁত সমীকরণ মেলাচ্ছেন, কিন্তু ভেতরের গল্পটা আজ সম্পূর্ণ ভিন্ন। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বিশাল ডিজিটাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে ভারতের শীর্ষ সামরিক এবং গোয়েন্দা কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ভারতীয় গণমাধ্যমগুলো আজ একযোগে সুর মিলিয়েছে। তারা তাদের প্রাইম টাইম শোগুলোতে গলা ফাটিয়ে চিৎকার করছে এবং একটি শব্দ বারবার উচ্চারণ করছে, কূটনৈতিক ব্যর্থতা। তারা বলছে ভারতের নাকের ডগায় বসে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনায় চীনকে যুক্ত করছে, আর এটি ভারতের জন্য এক চরম ভূ রাজনৈতিক পরাজয়। সাউথ ব্লকের কর্তাদের উদ্বেগ দিন দিন রকেটের গতিতে বাড়ছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে যারা নিখুঁত হিসাব কষেন তারা আজ একটি অত্যন্ত সহজ এবং যৌক্তিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। প্রথম যে বিষয়টি চেক করা দরকার তা হলো এই উদ্বেগের জন্মটা দিল কে। আজকে বাংলাদেশে তিস্তা প্রকল্প নামক একটি মেগা প্রজেক্ট নিয়ে আমাদের কেন আলাপ করতে হচ্ছে, কেন আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ করে পদ্মা ব্যারেজ করতে হচ্ছে, সেটা চীনের টাকায় হোক আর দেশের টাকায় হোক, এই বিশাল কাজটা আমাদের কেন করতে হচ্ছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের এক চরম বিশ্বাসঘাতকতার দিকে। ভারত যদি ফারাক্কা ব্যারেজ না করত, ভারত যদি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে গায়ের জোরে আমাদের উপর পানি আটকে না রাখত, তবে আজ আমাদের এই মেগা প্রজেক্টের কোনো প্রয়োজনই ছিল না। কলকাতা বন্দর সচল করার নামে, হুগলি নদীতে পানি ট্রান্সফার করার নামে তারা শত শত ক্যানেল বা খাল কেটে কৃষি জমিতে পানি টেনে নেওয়ার যে অমানবিক কাজটি করেছে, তার ফলেই আজ বাংলাদেশের নদীগুলো ধুকে ধুকে মরছে। আমাদের যে অভিন্ন নদীগুলো আছে সেই নদীগুলোতে তারা রিভার লিঙ্কেজ প্রজেক্ট বা নদী সংযোগ প্রকল্প করে ফেলেছে। তিপাইমুখ, তিস্তার উজানে, পদ্মার ওপরে, গঙ্গার উপরে বড় বড় ড্যাম বা বাঁধ দিয়ে তারা বাংলাদেশের ছোট বড় ৩০০-র বেশি নদীকে গত ৫০ বছরে আক্ষরিক অর্থে গলা টিপে হত্যা করেছে। তাহলে আজ যে তারা উদ্বেগ প্রকাশ করছে, এই উদ্বেগটা কার হাতের কামাই? আমরা কি ফারাক্কা ব্যারেজ করেছি? আমরা কি ভারতের পানি আটকে তাদের উদ্বেগের জন্ম দিয়েছি? না, আমরা আসলে ভারতের সেই আগ্রাসী এবং অমানবিক সিদ্ধান্তের এক অসহায় ভিকটিম বা শিকার। আমরা আসলে চাচ্ছি আমাদের কৃষককে, আমাদের কৃষিকে, জেলেকে এবং আমাদের মৃতপ্রায় নদীগুলোকে বাঁচিয়ে রাখতে। আমরা সিম্পলি আমাদের বেঁচে থাকার অধিকারটুকু চাচ্ছি। আজ ভারতের নীতি নির্ধারকরা যখন তিস্তা নিয়ে উদ্বেগে ভুগছেন, তখন বাংলাদেশের সাধারণ মানুষ তাদের দিকে এক অভাবনীয় এবং লজিক্যাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আপনারা যদি এত উদ্বেগ না চান, তবে আপনারা আপনাদের সবগুলো ড্যাম বা বাঁধ ভেঙে ফেলেন। খুব সিম্পল জিনিস। আপনারা তিস্তা থেকে শুরু করে পদ্মার উজানে যতগুলো ড্যাম দিয়েছেন, এগুলো সব ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। ভেঙে ফেলুন আপনাদের ওই ফারাক্কা। আপনারা যদি ওই ড্যামগুলো ভেঙে ফেলেন, তবে আমাদের কি করতে হবে? আমাদের আর পদ্মা ব্যারেজ করতে হবে না, আমাদের আর তিস্তা প্রকল্প করতে হবে না, আর তিস্তা প্রকল্পের জন্য আমাদের চীনকেও দাওয়াত দিয়ে আনতে হবে না। খুব সিম্পল একটা সমীকরণ। এখন আজকের যে কারণে আপনাদের এই উদ্বিগ্নতার ট্যাবলেট তো আপনাদের নিজেদের পকেটেই আছে। অ্যান্টি ডিপ্রেসেন্ট বা বিষণ্ণতা দূর করার সেই ওষুধ আপনারা খাচ্ছেন না কেন? আমরা তো কোনো কিছুর জন্য দায়ী নই। অনেকে বলবেন কথাগুলো বড্ড অফেন্সিভ বা আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, কিন্তু ইনফ্যাক্ট বা বাস্তব রিয়েলিটি কি? আমরা তো এখনো পর্যন্ত ডিফেন্সিভ বা রক্ষণাত্মক খেলাও শুরু করিনি। আমরা তো এখনো কিছুই খেলিনি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ভারতের মনস্তত্ত্বে। ভারতের যারা নীতি নির্ধারক, যারা চাণক্যের বুদ্ধি আর কৌটিল্যের কূটনীতিতে চলেন, তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো তারা সবকিছু শুধু মাথা দিয়ে করার চেষ্টা করেন, কিন্তু তারা ভুলে যান চিন্তার একটি বড় অংশ অন্তর বা হার্ট দিয়ে করতে হয়। কূটনীতিতে সততা বা অনেস্টি থাকতে হয়। ভারতের এই উদ্বিগ্নতার মধ্যে কোনো সততা নেই, কোনো ইন্টিগ্রিটি বা নৈতিকতা নেই। তারা গলা টিপে ধরে বলবে শ্বাস নাও, আবার শ্বাস নিতে গেলে বলবে তুমি অন্য দেশের অক্সিজেন কেন নিচ্ছ? ভারতের মিডিয়া এবং কট্টরপন্থীরা ইদানিং একটি অত্যন্ত হাস্যকর এবং ঔদ্ধত্যপূর্ণ হুমকি দিচ্ছে। তারা বলছে বাংলাদেশ যদি চীনের সাথে মেগা প্রজেক্ট করে, তবে তারা নাকি বাংলাদেশকে ফিলিস্তিন বা ইউক্রেন বানিয়ে ফেলবে। কি মারাত্মক স্পর্ধা! কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কিভাবে বাংলাদেশকে ফিলিস্তিন বানাবে? ভারত দাবি করছে তাদের সিকিউরিটি বা নিরাপত্তার হুমকি আছে। এখন সিকিউরিটি হুমকির জন্য কি বাংলাদেশ দায়ী? আমরা কি ৬২ সালে অরুণাচল দখল করেছি? আমরা কি উত্তরের দিকে হিমালয়ের আশপাশ থেকে ভারতের জমি দখল করে নিয়েছি? তাহলে ভারত এত উদ্বিগ্ন কেন? বাংলাদেশ কি কখনো ভারতের সভেরেনিটি বা সার্বভৌমত্বে কোনো আঘাত এনেছে? কখনো করেনি। তাহলে তিস্তায় চীনারা আসুক বা না আসুক, চীন নিয়ে দিল্লির এই ভীতি তো এমনিতেই এক্সিস্ট করে বা আগে থেকেই করে আসছে। ১৯৬২ সালে চীন অরুণাচল দখল করে ফেলেছিল। ৩ দিন তারা সেটা নিজেদের দখলে রেখে পতাকা উড়িয়ে আবার ৩ দিন পরে ভলেন্টারিলি বা স্বেচ্ছায় উইথড্র করে পিছু হটে চলে গেছে। কদিন আগেই আপনারা হয়তো দেখেছেন লাদাখের ওখানে চীনারা রাস্তা করছে। ভারত দাবি করছে এটা আমাদের রাস্তা, কিন্তু চীনারা তাতে পাত্তাই দেয়নি। তারা বলছে না, এটা আমাদের
জমি, আমরা আমাদের জমিতে রাস্তা করছি। ভারত সেখানে টু শব্দটিও করতে পারেনি। তাহলে ভারতের এই উদ্বিগ্নতার অ্যাড্রেস করার জায়গায় তাদের মাথায় রাখতে হবে এটা তাদের সমস্যা। চীনকে ভয় পাওয়া তাদের নিজেদের মনস্তাত্ত্বিক রোগ। এটার কারণ তারা নিজেরাই এবং এর সমাধানও তাদেরকেই করতে হবে। বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে এই ভয় দূর করা যাবে না। ভারত যে আমাদের গাজা বা ইউক্রেন বানানোর হুমকি দিচ্ছে, সেই হুমকি বাস্তবায়নের জন্য যে অর্থনৈতিক এবং বৈশ্বিক পেশিশক্তি প্রয়োজন তা কি ভারতের আছে? আসুন বিশ্বমঞ্চে ভারতের বর্তমান অবস্থানটা একটু মিলিয়ে দেখি। আমেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডল মার্চ মাসে অবজারভার ফাউন্ডেশনে একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি অত্যন্ত পরিষ্কার করে দিল্লির মাটিতে বসেই ইন্ডিয়ানদেরকে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, চায়নার ব্যাপারে চায়নাকে ক্ষমতাশীল করে, চায়নাকে অর্থনৈতিকভাবে উন্নত করে আমরা যে ভুলটা করেছি সেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে করব না। মেসেজ ভেরি ক্লিয়ার। মেসেজটা একদম পরিষ্কার। আমেরিকা বলছে আমরা চীনকে অর্থনৈতিক পরাশক্তি বানানোর সুযোগ দিয়ে যে ভুল করেছি, ভারতকে সেই সুযোগ আমরা দেব না। আপনাদেরকে আপনাদের রেগুলার টার্মস বা সাধারণ নিয়মে ব্যবসা করতে হবে। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক চিফ বিক্রম সুদ। তার একটি ইন্টারভিউতে তিনি পরিষ্কার করে বলেছেন যে ইটস এ ক্লিয়ার ওয়ার্নিং ফর ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড ইকোনমি। এটি ভারতের রাজনীতি এবং অর্থনীতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা, এবং এই সতর্কবার্তার সূত্র কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট বা পারস্পরিক শুল্ক চুক্তির মাধ্যমে মোদির উপর একটা এক্সট্রা বা অতিরিক্ত কর চাপিয়ে দিয়েছেন। যেহেতু মোদি আন্তর্জাতিক বাণিজ্যে মাতব্বরি করতে গেছেন, তাই তার উপর আরও বেশি শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচনের 3 দিন আগে ট্রাম্প ভারতের উপর $500 বিলিয়ন বেশি বাণিজ্যিক বোঝা চাপিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, 90-এর দশক থেকে ভারত থেকে আইটি সেক্টরে প্রচুর লক্ষ লক্ষ মানুষকে আমেরিকা নিয়েছিল। ট্রাম্প এসে সেই B1 বা B2 ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। সে ভিসা শুধু বন্ধ করে ক্ষান্ত হয়নি, হাজার হাজার অবৈধ ভারতীয়কে কার্গো প্লেনে করে প্যাক করে গুডসের বা পণ্যের মতো করে বস্তাবন্দি করে ভারতে ফেরত পাঠাচ্ছে। অতএব এটি খুব পরিষ্কার যে আপনি যখন ভূ রাজনীতির খেলায় নামবেন, তখন আপনার যে ব্লাড সার্কুলেশন বা রক্ত প্রবাহ দরকার, আপনার যে শক্তিশালী অর্থনীতি দরকার, সেই অর্থনীতি আসলে ভারতের নেই। সে প্র্যাকটিক্যালি বা বাস্তবে বাংলাদেশকে গাঁজা বানানোর মতো কোনো অ্যাকশন নিতে পারবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যেমন হেরেছে, তাদের সাথে ভারতও সমানভাবে হেরেছে। এই যুদ্ধে হারার মধ্য দিয়ে ভারতের অর্থনীতি আজ এক চরম বিপদগ্রস্ত অবস্থায় আছে। তার তো আর ইরানের মতো রিহ্যাবিলিটেশন তহবিল থেকে টাকা নেওয়ার সুযোগ নেই। আবার গ্লোবালি বা বৈশ্বিকভাবে ডিপ্লোম্যাটিক জায়গা থেকে দেখুন, ভারতের যে নেইবারহুড বা তার যে মহল্লা, সেখানে ভারতকে অনেকেই আঞ্চলিক পরাশক্তি মনে করে। কিন্তু ভারত আসলে আঞ্চলিক পরাশক্তিও না, সে আসলে সত্যিকার অর্থে কোনো নিরেট রাষ্ট্রই না। ভারত হলো একটি ফ্র্যাকচার্ড নেশন বা খণ্ডিত জাতি। ভারত আসলে একটি কলোনিয়াল স্টেট বা ঔপনিবেশিক রাষ্ট্র। আজ ভারতের নিজের মহল্লায় কোনো রাষ্ট্র নেই যারা ভারতের কথা শোনে। নেপালের প্রধানমন্ত্রী ভারতের সচিবের সাথে দেখা পর্যন্ত করেননি। তিনি মুখের উপর বলে দিয়েছেন, এই সব সচিব টচিবের সাথে দেখা করার সময় আমার নেই, মোদিকে পাঠাও। তিনি ভারতের সচিবকে আক্ষরিক অর্থেই ঘাট ধরে ফেরত পাঠিয়েছেন। তাহলে সেই জায়গায় বসে আপনার বোঝা দরকার যে ভারতের ইন্টারনাল বা অভ্যন্তরীণ বাস্তবতাটা কোথায় গিয়ে ঠেকেছে। তাদের পলিটিক্সের অবস্থা দেখেন, ইটস এ ভেরি টেন্টেড পলিটিক্স। সেখানে কোনো পলিটিক্স বা সুস্থ রাজনীতি নেই। বিজেপি ভারতের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, ভোট নষ্ট করে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সকল রাজনৈতিক দলের এমপি মন্ত্রীদের বিরোধী দলের নেতাদের ভয়ভীতি দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে দল ভেঙে দিচ্ছে। মানে ইটস এ টোটাল ক্যাওস বা চরম অরাজকতা। এই ভারতটা কি? এটি হলো একটি কলোনিয়াল স্টেট বা ঔপনিবেশিক রাষ্ট্র, যে ভারতের 84 থেকে 85% নাগরিক স্বাধীন নয়। তাদের কোনো নাগরিক অধিকার নেই। জাতপাতের কারণে এটি এমন এক রাষ্ট্র যেখানে অচ্যুত, দলিত, হিন্দু মাইনরিটি বা তফসিলি জনগোষ্ঠী, মুসলমান, খ্রিস্টান, পাহাড়ি জনগোষ্ঠী সবাই যেন একটি কলোনিতে বা বন্দিশালায় বসবাস করছে। অতএব এরকম একটি কলোনির মতো রাষ্ট্রে থেকে, যেখানে দেশের 85% মানুষের মনে ক্ষোভ, সেখানে বসে আপনি কার সাথে যুদ্ধ করবেন? কে আপনার সাথে যুদ্ধ করবে? কয়দিন আপনি যুদ্ধ চালিয়ে যেতে পারবেন? আপনার রসদ আসবে কোথা থেকে? আপনার চারপাশে তো কোনো বন্ধু রাষ্ট্রই নেই। যার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ভারত এত লাফালাফি করত, ট্রাম্প এসে সেই ইন্দো প্যাসিফিকের ইন্দো শব্দটাই কেটে দিয়েছেন প্যাসিফিক কমান্ড থেকে। তুলসী গ্যাবার্ড, যাকে ভারতীয় বংশোদ্ভূত বলে ভারতের মিডিয়া দেবতা বানিয়ে পুজো দেওয়া শুরু করেছিল, সেই তুলসী গ্যাবার্ডও পদত্যাগ করে চলে গেছেন। সবকিছু মিলিয়ে ভারত আজ এক সিরিয়াস ক্রাইসিস বা চরম অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে। তার রাষ্ট্র অখণ্ড থাকবে কিনা, এটার জন্য কাউকে দায়ী করা
করার প্রয়োজন নেই। চীন, বাংলাদেশ বা পাকিস্তান কেউ কিন্তু ভারতের রাষ্ট্র ভাঙার জন্য চেষ্টা করছে না। এই রাষ্ট্র ভাঙার প্রক্রিয়াটা তাদের নিজেদেরই অর্জন, তাদের নিজেদের কর্মফল। পশ্চিমবাংলা দেখছেন না, কদিন আগে তারা পশ্চিমবাংলা দিবস পালন করেছে 20শে জুন, কারণ যেদিন বাংলা পার্টিশন বা ভাগ হয়েছিল সেদিনটাকে তারা সেলিব্রেট বা উদযাপন করেছে। ভারতের ভেতরের রাজ্যগুলোই আজ আলাদা হওয়ার স্বপ্নে বিভোর। রাত শেষ হয়ে আসছে। দিল্লির রায়সিনা হিলে আজ হয়তো কোনো ঘুম নেই। মোদী সরকার তাদের উগ্রবাদী রাজনীতি আর আধিপত্যবাদের চর্চা করতে গিয়ে ভারতকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। সবকিছু মিলিয়ে ভারতের এই উদ্বিগ্ন হওয়ার জায়গাতে তাদের বোঝা দরকার, চীনের দিকে তাকিয়ে উদ্বেগ হওয়ার দরকার নেই, বাংলাদেশের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, পাকিস্তানের দিকে তাকিয়েও উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। নিজের দিকে তাকান, আয়নার সামনে দাঁড়ান, খালি ফারাক্কা ব্যারেজের দিকে তাকান। আপনাদের যে 54টি নদীতে আপনারা আমাদের পানির ফ্লো বা প্রবাহ বন্ধ করে দিয়েছেন ওদিকে তাকান, ওই ড্যামগুলো ডিনামাইট দিয়ে ভেঙে দিন। তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তিস্তা প্রকল্প স্থগিত করে দেব। চীনকেও আসতে হবে না, বেইজিংকেও ডাকতে হবে না, কোনো ক্যামেরাও বসাতে হবে না। আপনারাও শান্তিতে থাকতে পারবেন, আমরাও শান্তিতে থাকতে পারবো। সিম্পল জিনিস। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ভারত হয়তো ভাবছিল তারা গাজা বা ইউক্রেনের ভয় দেখিয়ে ঢাকাকে নতজানু করে রাখবে, কিন্তু আজ ঢাকা প্রমাণ করে দিল আমাদের ভয় দেখানোর দিন শেষ। ঘড়ির কাঁটা এগোচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা মিডিয়াতে প্রোপাগান্ডা ছাড়িয়ে পার পেয়ে যাবে, কিন্তু যেদিন তাদের নিজেদের ভেতরের ফ্র্যাকচার্ড কলোনির দেয়ালগুলো ভেঙে পড়বে, যেদিন তাদের নিজেদের রাজ্যগুলো বিদ্রোহ করবে, সেদিন তাদের কোনো জাদুকরী লজিক বা পরাশক্তির দম্ভ তাদের বাঁচাতে পারবে না। সাসপেন্স এখন তুঙ্গে। উগ্রবাদীদের এই ফ্যান্টাসি কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাদের নিজেদের মানচিত্রকেই ধ্বংস করে দেবে? ভারত কি তাদের মাথা থেকে আগ্রাসনের এই হটকারী চিন্তা ঝেড়ে ফেলতে পারবে, নাকি নিজেদের অহংকার গিলতে না পেরে ঝাঁপিয়ে পড়বে এক অনন্ত খাদের দিকে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত প্রলয়ের, যেদিন দম্ভের পতন হবে এবং লাল সবুজের সীমানা তার অজেয় শক্তির জানান দেবে। খেলা তো কেবল শুরু।